দখলদার ইসরায়েল ও ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবারে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের। এদিকে মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের, কি করবে ইসরায়েল? আরও জানিয়ে দেব ব্রিটেন সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানালো ক্যামব্রিজের সিটি কাউন্সিল। এরপর জানিয়ে দেব রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন ন্যাটোর। আরও জানিয়ে দেব চলমান পশ্চিম এশিয়া, শহীদ রাইসির শেষ বিদায়, অব্যাহত প্রতিরোধ ও বাহরাইনি রাজার আগ্রহ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে বানোয়াট ভিডিওর জবাব দিল হামাস, আমরা তোমাদের মতো নারী ও শিশুদের উপর নির্যাতন চালাই না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের স্পেশাল রিপোর্টার ফ্রান্সিসকো আলবানেস। ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি এই আহ্বান জানান। শনিবার আলবানেস বিশেষভাবে উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রুলিং অমান্য করে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলার বিস্তৃত বাড়িয়েছে ইসরায়েল। আলবানেসের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ব্যবস্থা না নিলে ইসরায়েল কোনোভাবেই এই মাতলামি ও নৃশংসতা বন্ধ করবে না। সুতরাং ইসরায়েলের উপর অবশ্যই নিষেধাজ্ঞা দিতে হবে। দেশটির অস্ত্র আমদানিও নিষিদ্ধ করতে হবে। সেই সাথে তেল আবিবের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করতে হবে। গাজায় ইসরায়েলের এমন নারকীয় হামলার বিষয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ জানিয়েছে। তারা বলেছে অচিরেই রাফায় গণহত্যামূলক ইসরায়েলি কার্যক্রম বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের, কি করবে ইসরায়েল? মধ্যপ্রাচ্যে আরও একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শোকের সাগরে ভাসছে, তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো। মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান, আর পিছনের কারিগর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অথচ কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওই দেশ। 2016 সালে রিয়াদের শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব। এরপর একই বছর তেহরানে এবং মাশহাদে সৌদি দূতাবাস ও কনসুলেটে হামলা ঘটনা ঘটে। এই ঘটনায় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয়। এরই জের ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহরাইন। দীর্ঘ 8 বছর পর এখন ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেরি না করার ঘোষণা দেন বাহরাইনের বাদশাহ হামাদ। বাহরাইনের বাদশাহ হামাদ বলেন, ইরানের সঙ্গে আমাদের সমস্যা ছিল, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাদশাহ হামাদ। এরপরেই এমন মন্তব্য করেন তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের দেরি করার কোনো কারণ নেই। আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা করছি। চলতি মাসে বাহরাইনে আরব লীগের 33তম সামিট অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দুই রাষ্ট্র সমাধানের আলোচনা পুনরুজ্জীবিত করতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে মানামার প্রতি আবেদন জানায় আরব লীগের সদস্য রাষ্ট্ররা। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বাদশাহ হামাদ বলেন, এই সমস্যা সমাধানে আমরা সবার আগে রাশিয়ার সহায়তা চাই। গেল বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগায়। মধ্যপ্রাচ্যে পরিবর্তনের এমন হাওয়া বইতে শুরুর পর এটিকে স্বাগত জানায় বাহরাইন। ওই সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এ ধরনের চুক্তি মতবিরোধ দূর করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে, আর আলোচনা ও কূটনৈতিক মাধ্যমে আঞ্চলিক সংঘাত সমাপ্তির পথ তৈরি করবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গেল কয়েক বছর অনেক পরিবর্তন এসেছে। ইসরায়েলের সঙ্গে যেমন আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনের পথ খুলেছে, তেমনি সংঘাতও বেড়েছে এই অঞ্চলে। কয়েক বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহরাইন। তবে নিজেদের ভিতরে সত্য, ইরান যদি এবার বাহরাইনকে পাশে পায়, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু যে নিরাপত্তাহীনতায় ভুগবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ব্রিটেন সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানালো ক্যামব্রিজের সিটি কাউন্সিল। ব্রিটেন সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে ক্যামব্রিজের সিটি কাউন্সিল। শুক্রবার 25 মে মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামব্রিজের সিটি কাউন্সিল গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করার জন্য যুক্তরাজ্যে প্রথম আওয়াজ তুলেছে। সূত্রটি আরও জানিয়েছে, ক্যামব্রিজ সিটি কাউন্সিল বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে। সেখানে চলমান গাজা যুদ্ধের বিরতি, ইসরায়েলে অস্ত্র রফতানির লাইসেন্স প্রত্যাহার এবং ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার জন্য সরকারকে আহ্বান জানানো হয়। কাউন্সিল বাকলিসের সাথে ব্যাংকিং বন্ধ করার বিষয়ে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি ইসরায়েল অস্ত্র সামরিক প্রযুক্তি সরবরাহের সাথে জড়িত কোম্পানিগুলোতে বিনিয়োগের নথিভুক্ত করেছে। যুক্তরাজ্যের অন্য কোনো সিটি কাউন্সিল তুলনামূলক প্রস্তাব পাশ করেনি। শ্রম কাউন্সিল অ্যালিস গিল্ডারডেল বলেছেন, সিটি কাউন্সিল সংঘাতের বিষয়ে একটি
প্রস্তাব আনার জন্য বহু প্রতীক্ষা করেছে। তারা বলেছে গাজার ভয়াবহতা দেখে তার চুপ থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেজন্য তারা এমন প্রস্তাবের আহ্বান জানিয়েছে। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন ন্যাটোর। ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। গতকাল শুক্রবার দ্য ইকোনমিক্সের সাথে সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, মিত্র দেশগুলোর ইউক্রেনকে দান করা অস্ত্র ব্যবহারের উপর তারা যে বিধিনিষেধ আরোপ করেছে সেসবের কিছু প্রত্যাহার করা উচিত কিনা তা তাদের বিবেচনা করার সময় এসেছে। বিশেষ করে এখন যখন রাশিয়ার সাথে সীমান্তের কাছাকাছি খারকুফে প্রচণ্ড লড়াই চলছে, তখন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে বৈধ সামরিক স্থাপনার বিরুদ্ধে এইসব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করায় সেখানে কিয়েভের পক্ষে আত্মরক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে। স্টলটেনবার্গ ইউক্রেনের আকাশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ন্যাটো সদস্যরা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারে এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইউক্রেন ন্যাটো স্থল সেনা পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই, আমরা সংঘাতের পক্ষে যাব না। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, রাশিয়ার মাটিতে পশ্চিমা অস্ত্র ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। চলমান পশ্চিম এশিয়া শহীদ রাইসের শেষ বিদায় অব্যাহত প্রতিরত বাহরাইনি রাজার আগ্রহ। ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসের জানাজা ও দাফন অনুষ্ঠানে মানুষের বিপুল উপস্থিতির খবর সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। একই সময় ইরান তথা পশ্চিম এশিয়া সংক্রান্ত আরও কিছু খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। গত বৃহস্পতিবার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে ইরানের শহীদ প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইদ ইব্রাহিম রাইসের শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেলগুলোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরাসরি সম্প্রচার করা হয়েছে। লেবাননের আল মানাম টিভি চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের সময় বলেছে, মাশহাদের পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও বহু ইরানি দাফন অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়েছেন। টিভি চ্যানেলটি তাদের প্রতিবেদনে বলেছে, শহীদ রাইসি ছিলেন জনগণের সেবক, বিজ্ঞ আলেম ও মুসলিম বিশ্বের যার শূন্যতা পূরণ হবার নয়। আরব বিশ্বের অন্যান্য গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রেসিডেন্ট রাইসের শেষ বিদায়, জানাজা ও দাফন অনুষ্ঠান সম্প্রচার করেছে। বাংলাদেশ সহ অন্যান্য দেশেও একই চিত্র লক্ষ্য করা গেছে। টিভি চ্যানেলগুলোর পাশাপাশি প্রিন্ট মিডিয়াতে প্রথম পাতায় এ সংক্রান্ত খবর ছাপা হয়েছে। কোন কোন টিভি চ্যানেল ও পত্রিকা প্রেসিডেন্ট রাইসের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে প্রতিবেদন প্রচার করেছে এবং বিশেষজ্ঞদের সাক্ষাৎকার নিয়েছে। ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বিলম্ব নয় বাহরাইনের রাজা। শহীদ প্রেসিডেন্ট রাইসের খবরের পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় বাহরাইনের রাজার আগ্রহের খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বৃহস্পতিবার মস্কো সফরকালে বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ইসা আলী খালিফা ইরানের সঙ্গে সমস্যা সমাধানের উপর জোর দিয়ে বলেন, তেহরান মানামা সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বিলম্ব করার কোনো কারণ নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলের সেনাবাহিনীকে হামাস পরাজিত করতে সক্ষম নয় ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা। ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর অভিযোগ সংক্রান্ত বিভাগের সাবেক প্রধান মেজর জেনারেল আইজাক বিগ এক বিবৃতিতে স্বীকার করেছেন, ইহুদিবাদী সেনাবাহিনী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে পারবে না, তাদের এই সক্ষমতা নেই। ইসরায়েলি নিউজ পোর্টাল ওয়াল জানিয়েছে, ইসরায়েলি নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে বলা হয়েছে, যে কোনো মূল্যে হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। হামাসের সাম্প্রতিক প্রস্তাবের ভিত্তিতে অনেক বেশি ছাড় দিয়ে হলেও চুক্তি জরুরি বলে তারা মত দিয়েছেন। ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্টোস 7 অক্টোবরের আল আকসা তুফান অভিযানের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন। ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ইরাক ও লেবাননের প্রতিরোধ সংগঠনের হামলা, গাজার ইহুদিবাদদের জবাবে ইরাকের ইসলামী প্রতিরোধকামী শুক্রবার সকালে রক্তপিপাসু ইসরায়েলের হাইফা বন্দরের ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তারা দখলদার ইসরায়েলের এহিলাত বন্দরে গুরুত্বপূর্ণ স্থানে 2টি ড্রোনের সাহায্যে আঘাত হানে। এছাড়াও লেবাননের হিজবুল্লাহ বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছে তারা দখলদার ইসরায়েলের উত্তরে ইয়ারন শহরে ইসরায়েলের সেনা সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর আরও কয়েকটি লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার প্রতিবাদে প্রথম থেকে হিজবুল্লাহ ইসরায়েলের ভিতরে হামলা চালাচ্ছে। অবশ্য দখলদার ইসরায়েলি বাহিনীও লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে বানোয়াট ভিডিওর জবাব দিল হামাস, আমরা তোমাদের মতো নারী ও শিশুদের উপর নির্যাতন চালাই না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, তাদের হাতে বন্দী ইসরায়েলি নারী পণবন্দীদের নিয়ে যে ভিডিওটি ইহুদিবাদী গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে তা বিকৃত ও বানোয়াট। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, মিথ্যা সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে সাহসী ফিলিস্তিনি জাতির প্রতিরোধ যুদ্ধের বদনাম করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েলের ব্যর্থ প্রচেষ্টার অংশ হিসেবে এ ধরনের ভিডিও প্রকাশের জন্য বর্তমান সময়কে বেছে নেওয়া হয়েছে। এ ধরনের ভিডিওর
ভিডিওর কন্টেন্ট যে মিথ্যা সে কথা উপযুক্ত দলিল প্রমাণের ভিত্তিতে বহু গণমাধ্যমের অনুসন্ধানে একাধিকবার প্রমাণিত হয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওটিতে গত বছরের 7 অক্টোবর একটি ইসরায়েলি সামরিক গাড়িতে কয়েকজন ইহুদিবাদী নারী সেনাকে গাজা ব্রিগেডের যোদ্ধাদের হাতে বন্দী হওয়ার সময়কার ঘটনা দেখানো হয়েছে। এ সময় ইসরায়েলি নারী সেনারা বেসামরিক পোশাকে ছিল, কারণ সময়টি ছিল শনিবার সকাল এবং সেদিন ইসরায়েলের সরকারি ছুটি থাকায় এসব নারী সেনা ডিউটিতে ছিল না, বরং অবসর সময় কাটাচ্ছিল। হামাস তার বিবৃতিতে আরও জানিয়েছে, মূল ভিডিওটি হুবহু দেখানো হয়নি, বরং গুরুত্বপূর্ণ জায়গাগুলো ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হয়েছে এবং এমন সব দৃশ্য রাখা হয়েছে যাতে ইসরায়েলি নারী সেনাদের উপর নির্যাতনের মিথ্যা দাবি সত্য প্রমাণ করা যায়। হামাসের ভাষায় ভিডিওতে শুধু দৃশ্যগুলোই পরিবর্তন করা হয়নি, বরং এটি কথোপকথনের অনুবাদও ইচ্ছেমতো পরিবর্তন করে ইংরেজি ভাষায় তুলে ধরা হয়েছে। এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা আরবি বা ইংরেজি কোনো ভাষায় কোনো হামাস যোদ্ধার মুখ থেকে বের হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিডিওটি হামাস যোদ্ধাদেরই বডি ক্যামেরা থেকে সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ ইসরায়েলি নারী সেনাদের বন্দী করার সময় সেখানে হামাস যোদ্ধারা ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। কিন্তু হামাস যোদ্ধাদের নারী নির্যাতনকারী হিসেবে তুলে ধরার লক্ষ্যে 3 মিনিটের ভিডিওটি প্রকাশ করা হলেও এর কোথাও কোনো হামাস যোদ্ধাকে ইসরায়েলি নারী সেনাদের গায়ে হাত দিতে দেখা যায়নি। হামাস যদি নারী নির্যাতনকারী হয় তাহলে তারা ইসরায়েলি নারী সেনাদের গায়ে হাত দিল না কেন? এ থেকে প্রমাণিত হয় হামাসের বদনাম করতে গিয়ে উল্টো প্রতিরোধ যোদ্ধাদের উন্নত গুণাবলীর কথাই তুলে ধরেছে দখলদার ইসরায়েল। হামাসের বিবৃতির বরাত দিয়ে লেবানন ভিত্তিক আল মায়াদিন টিভি জানিয়েছে, ভিডিওতে 2 জন নারী সেনার মুখে রক্তের যে দাগ দেখা গেছে সেটি এ ধরনের অভিযানের স্বাভাবিক পরিণতি। তবে ভিডিওটি দিয়ে নির্যাতনের কোনো দৃশ্য প্রমাণ করা যায়নি, বরং ইসরায়েলি নারী সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের কথোপকথন ছিল সম্পূর্ণ সহিংসতা মুক্ত। হামাস আরও বলেছে, প্রতিরোধ আন্দোলনের নৈতিক বিধি অনুসারে ইসরায়েলি নারী সেনাদের সঙ্গে আচরণ করা হয়েছে এবং হামাসের গাজা ব্রিগেড এসব নারী সেনাকে অপমান করেছে এমন কথাও ভিডিওটি দিয়ে প্রমাণ করা যায়নি। যদিও এসব নারী সেনা 7 অক্টোবরের আগে গাজা সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভকারী বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিবৃতির শেষাংশে বলা হয়েছে, ভিডিওটি ইচ্ছাকৃতভাবে বিকৃত করা সত্ত্বেও এতে ইসরায়েলি নারী সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সদাচরণে প্রমাণ বহন করে, অথচ এই যোদ্ধারা জানতেন যে ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি নারী ও শিশু বন্দীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে দখলদার সেনারা। আল মায়াদিন জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো সম্প্রতি ইহুদিবাদী সেনাদের একটি ঘাঁটি থেকে 5 ইসরায়েলি নারী সেনাকে বন্দী করার ভিডিও প্রকাশ করে। ওইসব গণমাধ্যম দাবি করে হামাস যোদ্ধারা 7 অক্টোবর ইসরায়েলি নারী সেনাদের উপর যৌন নির্যাতন চালিয়েছিল। ঘটনাটি 2023 সালের 7 অক্টোবর দিনের প্রথম প্রহরে আল আকসা তুফান অভিযানের দিন হামাস যোদ্ধাদের বডি ক্যামেরায় ধারণ করা হয়। তবে সে ভিডিও কিভাবে ইহুদিবাদীদের হাতে পড়েছে সে কথা ফাঁস করেনি ইসরায়েলি গণমাধ্যম। একটি মার্কিন গণমাধ্যম গত বুধবার বলেছে, 7 অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে কোনো যৌন নির্যাতন বা নিপীড়ন চালায়নি। বার্তা সংস্থা এপি এ সম্পর্কে জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো 7 অক্টোবর হামাসের হাতে ইহুদিবাদী নারীদের উপর যৌন নির্যাতনের যে দাবি প্রচার করেছিল শেষ পর্যন্ত তা ধপে টেকেনি, বরং প্রমাণিত হয়েছে ওই দিন কোনো ইসরায়েলি নারী যৌন নির্যাতনের শিকার হয়নি।